ভাই রুম নাম্বার 37 কোনটা? আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না। কি খুঁজছো তুমি? মনে হচ্ছে নতুন এসেছো হোস্টেলে। হ্যাঁ, আজই এসেছি। প্রত্যেকটা ফ্লোর চেক করলাম, 3rd, 2nd, কিন্তু রুম নাম্বার 37 কোথাও খুঁজে পেলাম না। ও, ওই রুমটা বন্ধ আছে। তার বদলে 4 তলায় একটা রুম খোলা আছে, ওপরে যাও, সেখানেই পাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলবো? তোমার রুমমেটসরা একটু অন্যরকম, র্যাগিংয়ের চক্করে আবার পড়ো না যেন। ও ওকে। সমীর তার বন্ধুর কথা শুনে একটু ভয় পেয়ে গেল। প্রথমবার গ্রাম থেকে শহরে পড়তে এসেছে। র্যাগিংয়ের কথা শুনেই মনে মনে উৎকণ্ঠার সৃষ্টি হলো। ও নিজের রুমে পৌঁছল। ভেতরে কেউ ছিল না। খুব ক্লান্ত ছিল, তাই ব্যাগ নিচে রেখে সোজা বিছানায় শুয়ে পড়ল। খানিকক্ষণ পরে ঘুমের মধ্যে ওর মনে হলো যেন কেউ ওর বিছানাটাকে জোরে জোরে নাড়াচ্ছে, আর তখনই ওর মুখের মধ্যে কেউ যেন ঠান্ডা জল ফেলে দিল। ও চমকে উঠে পড়ল। আরে, আমাদের আসার আগেই তুই শুয়ে একেবারে ঘুমিয়ে পড়লি? নতুন মুরগি, আর আমাদের স্যালুট না জানিয়ে বিছানায় শুয়ে আছিস? আসলে আমি যখন এসেছিলাম তখন কেউ ছিল না, আমি ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম, সরি। আরে না মুন্না, শুধু সরি বললে তো আর কাজ হবে না। পা ছুঁয়ে ক্ষমা চা, আর বাইরে গিয়ে মোড়ো ঘ কুকরুকু কর সবার সামনে। না প্লিজ প্লিজ, আমার সাথে এরকম করো না। আমি এটা করতে পারবো না, আমি হাত জোড়ো করছি, প্লিজ আমার সাথে এইসব করো না। ওহো, খুব লজ্জা পাচ্ছিস নাকি? তাহলে আরেকটা চ্যালেঞ্জ নিয়ে নে। যদি ভীতু না হোস তাহলে সম্মানটা বেঁচে যাবে। 3rd ফ্লোরে রুম নাম্বার 36-এর কাছে একটা পুরনো ঘর আছে, কোনো নাম্বার লেখা নেই। পুরনো রুম নাম্বার 37। শুনেছিলাম ওই রুমে নাকি কোনো ছেলে সুইসাইড করেছিল। ওর আত্মা নাকি এখনো ওখানেই ঘুরে বেড়ায়। যদি তোর সাহস থাকে তাহলে ওখানে যা, আর মাত্র 10 মিনিট ভেতরে থেকে আয়। পারবি? কি? ওখানে ওখানে কেউ সুইসাইড করেছিল? না দাদা, প্লিজ। তাহলে ঘরের বাইরে গিয়ে মুরগি হয়ে দাঁড়িয়ে থাক। তোর সামনে দুটোই অপশন, রুম নয়তো র্যাগিং। যদি দুটোর কোনোটাই না মানিস তাহলে কাল সকালে হোস্টেল থেকে তোর নাম মুছে যাবে। ঠিক আছে, আমি ওই রুমে যাব। ভালো ছেলে। তাহলে ঠিক রাত 12টার সময় ওই ঘরে যাবি, এখন নয়। আর শোন, এই নে রুমের চাবি, নয়তো রুমের ভেতরে কি করে যাবি? কিন্তু এখন যাস না জানো, আসল মজা তো তখনই আসবে যখন ঘড়ির কাঁটা রাত 12টায় পৌঁছবে। বুঝতে পেরেছিস তো? ভিকি আর তার বন্ধুরা প্রত্যেক নতুন স্টুডেন্টের সঙ্গে এটাই করে। র্যাগিংয়ের নামে এতটাই ভয় দেখায় যে কেউ ওদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। ভিকি সমীরের নাম্বার নিজের ফোনে সেভ করল, আর যাওয়ার সময় ওই পুরনো ঘরের চাবি ওর হাতে ধরিয়ে দিল। সময় গেল, ঘড়ির কাঁটা ধীরে ধীরে 12টার ঘরে পৌঁছল। সমীর নিজের বিছানায় বসে কাঁপছিল, বুকটা ধুকপুক করছিল। তারপরে একটা গভীর নিঃশ্বাস ফেলে নিচে 3rd ফ্লোরের উদ্দেশ্যে গেল। যখন ও নিচে পৌঁছল, ওর ফোনে ভিকির ভিডিও কল আসতে লাগলো। না যাওয়া সত্ত্বেও কলটাও রিসিভ করলো। আরে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, এগিয়ে যা, দরজার কাছে গিয়ে তালা খোল। হ্যাঁ, এই যাচ্ছি। সমীর ফোনের ব্যাক ক্যামেরা অন করলো, ধীরে ধীরে এগিয়ে গেল, আর শেষ পর্যন্ত রুম নাম্বার 37-এর সামনে গিয়ে দাঁড়ালো। সে চাবি তালায় দিল। চাবি তালার ঘর্ষণের আওয়াজ গোটা করিডোরে প্রতিধ্বনিত হতে লাগলো। দরজা খোলা মাত্রই ভেতর থেকে একটা ভ্যাপসা গন্ধ ওর নাকে এলো। সমীর কাঁপতে কাঁপতে ওর ফোনের টর্চটা অন করলো, আর তখনই ভিডিও কলটা কেটে গেল। আরে, এই ভিডিও কলটা তো বন্ধ হয়ে গেল। আবার কল করি, না হলে ওরা সবাই এটাই বলবে আমি ইচ্ছে করে ভিডিও কল কেটে দিয়েছি, আর সকলের সামনে র্যাগিং করবে আমাকে। সমীর নিজে থেকেই এবার ভিডিও কল করলো, কিন্তু কল কানেক্টই হচ্ছিল না।
তখনই ওর মনে হলো ঘরে কেউ আছে, যেন কেউ পা টিপে টিপে ওর দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। কে এখানে? উত্তর দাও, কে এখানে? সমীরের এই কথাটা জিজ্ঞাসা করা মাত্রই যে পায়ের আওয়াজটা এগিয়ে আসছিল সেটা হঠাৎ করে থেমে গেল। সমীরেরও মনে হলো হয়তো এটা ওরই মনের ভুল, কিন্তু তখনই হঠাৎ ঘরের জানলাগুলো ভীষণ আওয়াজ করে খুলে গেল। হঠাৎ কেউ পেছন থেকে সমীরের পাটা টেনে ধরল আর সমীর সামনের দিকে হোঁচট খেয়ে পড়ল। ওর মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। ও সঙ্গে সঙ্গে উঠে পড়ল আর তারপরে তাড়াতাড়ি দরজার দিকে পালাতে লাগলো। কিন্তু যখন ও দরজা খোলার চেষ্টা করল, দরজাটা বন্ধ হয়ে গেল। আর তখনই ও নিজের ঘাড়ের ওপর কারোর গরম নিঃশ্বাস অনুভব করল। সমীরের কাঁধে কেউ যেন হাত রাখল। সমীর জোরে চিৎকার করে উঠল, আর ও যেই পেছনে ফিরে তাকালো, সেখানে যতীন আর রাকেশ দাঁড়িয়েছিল। আর ওর ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে চিৎকার করে হাসতে লাগলো। তুই তো দেখছি একেবারে ভিতুর ডিম রে। দেখ নিচের দিকে একবার, এত বড় হয়ে গেছিস তবুও কেমন ভয় পাচ্ছিস। তোর তো আমরা ভিডিও করে নিয়েছি, এবার এই ভিডিও গোটা কলেজ দেখবে। না না, এমনটা করো না প্লিজ। দেখ, এমনটা তো হবেই। আর রুল তো সবার জন্যই সমান, তাই না? র্যাগিং তো সব স্টুডেন্টসদেরই হয়। তোর যদি না হয় তাহলে তো এক্স স্টুডেন্টদের সঙ্গে অবিচার করা হবে রে। একটা কাজ কর, ওর পোশাকগুলো খুলে দে আর সেটার ভিডিও বানিয়ে নে, আর তারপরে সেটা আমরা পাবলিশ করে দেব। না না প্লিজ না। ওরা সবাই মিলে সমীরকে পোশাক খোলার জন্য জোর করতে লাগলো, কিন্তু সমীর ওদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে নিজের রুমে গিয়ে বসে পড়ল। রুমের মধ্যেই ভিকি ওয়েট করছিল। সমীরকে দেখে ও রাগে ফেটে পড়ল। তুই পালিয়ে ওপরে চলে এলি? আমাদের কথা না শোনার ফল তুই জানিস। এর জন্য তোকে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। ভিকি সমীরের দিকে এগিয়ে যাচ্ছিল, আর তখনই ওদের কানে রাকেশের চিৎকার ভেসে এলো। রাকেশের চিৎকার শুনে ভিকি তাড়াতাড়ি নিচে এলো আর দেখলো যে যতীন সেই বন্ধ ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, আর রাকেশ সেখানে নেই। রাকেশ কোথায়? আর তুই এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? উত্তর দে। রাকেশ কেন চেঁচাচ্ছিল? ওই সমীর যখনই ওপরের দিকে ছুটল, তখন ঘরের ভেতরে কারোর পায়ের আওয়াজ পেলাম। রাকেশ তো ওখানেই দাঁড়িয়ে ছিল, অন্য কাউকে তো দেখতেও পাচ্ছিলাম না। কিন্তু কেউ ওকে ধরে জানলা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। কি? এটা এটা তুই কি বলছিস? নিচে সবাই জড়ো হয়ে গেছে ভাই। যদি আমি ফেঁসে যাই তাহলে, কারণ এখানে ঘরের মধ্যে ওর সঙ্গে তো শুধু আমিই ছিলাম। ভয় পাস না, কিচ্ছু হবে না। প্রথমে চল আমরা নিচে যাই। ওরা দুজন যখন ভয় পেয়ে নিচে গেল, সেখানে হস্টেলের সমস্ত টিচার্স আর স্টুডেন্টরা ভিড় করে দাঁড়িয়েছিল, আর মাটিতে পড়েছিল রাকেশের রক্তাক্ত মৃতদেহ। একটু পরেই পুলিশের টিম চলে এলো, আর রাকেশের ডেড বডি সেখান থেকে নিয়ে গেল। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সবার সঙ্গে কথা বলল, আর সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ চেক করলো। প্রথমে যতীনের ওপর সন্দেহ হয়েছিল, কিন্তু যতীন যখন তার ফোনের ভিডিও তাদের দেখালো, তখন পুলিশ তাকে ছেড়ে দিল, কারণ ওর বিরুদ্ধে পুলিশের হাতে কোনো প্রমাণ ছিল না। 1 সপ্তাহ কেটে গেল। যতীন আর ভিকি রাকেশের এই মৃত্যু মেনে নিতে পারছিল না। অনেক দিন পর আজ ওরা ঘুমোচ্ছিল, কিন্তু ঘড়িতে যখনই ঠিক রাত 12টা বাজল, ওদের জানলায় ঠক ঠক আওয়াজ হলো। সেই আওয়াজে যতীনের ঘুম ভেঙে গেল। ও উঠে দেখল আশেপাশে কেউ কোথাও নেই, কিন্তু আবার যখন ও নিজের বিছানার দিকে যেতে থাকলো, পেছন থেকে ওকে কেউ ধাক্কা দিল, আর সেই ধাক্কায় ওর মাথা গিয়ে লাগলো সামনের টেবিলের কোণায়। মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। ভয় পেয়ে যখন সে পেছন ফিরে তাকালো, দেখল একটা ভয়ঙ্কর ছায়া ওর সামনে দাঁড়িয়ে, যেটা ক্রমশ ওর দিকে এগিয়ে আসছিল। ভয়ে যতীনের মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। সেই ছায়া যতীনকে শূন্যে তুলে ধরল আর সামনের দেওয়ালে ছুঁড়ে ফেলল।
দেওয়ালে গিয়ে যতীন এত জোরে ধাক্কা খেল যে সেই আওয়াজে ঘরের মধ্যে ঘুমন্ত সমীর আর ভিকির ঘুম ভেঙে গেল। সমীর তাড়াতাড়ি ঘরের আলো জ্বালিয়ে দেখল যে যতীন মাটিতে পড়ে আছে, আর সামনের দেওয়ালে ওর রক্তের ছিটে। ওর অবস্থা দেখে ওরা দুজনেই ভয় পেয়ে গেল আর ওর দিকে ছুটে গেল। এটা তোর সঙ্গে কি করে হলো যতীন? কে করলো তোর এমন অবস্থা? আমি খুব ভালো করেই জানি এই সব কিছু তুই করেছিস সমীর। যদি যতীনের কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়ব না। ভিকি যতীনকে তুলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেল। ডক্টর যতীনের মাথায় স্টিচ করে ব্যান্ডেজ করে দিলেন, কিন্তু মাথার ব্যান্ডেজটা আপনা আপনিই খুলে গেল, যেন কেউ নিজের হাত দিয়ে ব্যান্ডেজটা কেটে ফেলল। যতীনের আর্তনাদে গোটা হাসপাতাল কাঁপতে লাগল। ডক্টর, ভিকি আর সমীর তাড়াতাড়ি ওর কাছে পৌঁছল। যতীনের গোটা মুখ রক্তে ভেসে যাচ্ছিল, আর সে যন্ত্রণায় ভীষণভাবে কাতরাচ্ছিল। ডক্টর তাকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু তখনই হঠাৎ ওকে কেউ শূন্যে তুলে নিয়ে মাটিতে আছাড় মেরে ফেলল, আর খানিকক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটল। কেউ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে যতীনের সঙ্গে এটা কি ঘটল। ভিকি ভয় পেয়ে গিয়েছিল, কারণ গত এক সপ্তাহের মধ্যে ও রহস্যজনকভাবে নিজের দুজন বন্ধুকে হারিয়েছিল। কিছুদিন বাদে ও হোস্টেলে নিজের ঘরে যখন বসেছিল, তখন সমীর ঘরে এলো, আর ঘরে আসা মাত্রই ভিকি চেঁচিয়ে উঠল, আমি খুব ভালো করেই জানি যে তুই এই সব কিছু করেছিস। চুপ করে আছিস কেন? বল না তুই করেছিস। যেদিন থেকে তুই এসেছিস সেদিন থেকে এই সব কিছু ঘটছে। আমার দুজন বন্ধু মারা গেল, আমি তোকে ছাড়ব না, মেরে ফেলবো তোকে আমি। ভিকি তার দু হাত দিয়ে সমীরের গলাটা টিপে ধরল, কিন্তু সমীরের মুখের পরিবর্তন দেখে ভিকি ভয় পেয়ে গেল, কারণ সমীরের মুখে ছিল এক ভয়ঙ্কর হাসি, আর ওর চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। ভয়ে সমীরের গলা থেকে ভিকি তার হাত সরিয়ে নিল, আর সে ক্রমশ পিছিয়ে যেতে লাগলো। এখনো পর্যন্ত তো মাত্র দুজন মরেছে, এখনো তোর মরা বাকি। যতক্ষণ না আমি তোকে মারতে পারছি ততক্ষণ আমার প্রতিশোধ পূর্ণ হবে না। প্রতিশোধ? কেমন প্রতিশোধ? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো সমীর? তুমি এসব কি কথা বলছো? আর কিসেরই বা প্রতিশোধ নিতে চাও তুমি? প্রতিশোধ মনে কর 11ই সেপ্টেম্বরের রাতে তুই আমার সাথে কি করেছিলি, ভুলে গেলি নাকি আমি মনে করিয়ে দেব? সমীর যেই 11ই সেপ্টেম্বর রাতের কথা বলল, ফ্ল্যাশব্যাকের মতো ভিকির সব কথা মনে পড়ে গেল। তোমরা প্লিজ আমায় বিরক্ত করা বন্ধ করো। আমার ওই ভিডিওটা ডিলিট করে দাও, না হলে আমি এই জালনা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আরে তো ঝাঁপিয়ে পড় না, তুই ঝাঁপ মারলে আমাদের কি? হ্যাঁ, তুই বেঁচে থাকিস কিংবা মরে যা, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। আমরা এই ভিডিওটা ডিলিট করব না। যদি ঝাঁপাতে চাস তো ঝাঁপিয়ে পড়। নবীন জানালার কাছেই দাঁড়িয়েছিল। ওরা তিনজন ওকে ভয় দেখানোর জন্য জোর করছিল, কিন্তু ইয়ার্কি করতে করতে সত্যি সত্যিই নবীনের পা পিছলে যায়, আর ও সোজা জানলা দিয়ে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই ওর মৃত্যু ঘটে, আর বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। নবীনের এই পৃথিবীতে ওর বড় দাদা সমীর ছাড়া আর কেউ ছিল না। সমীর সবটা জানার পর ভীষণ ভেঙে পড়েছিল। নবীন হোস্টেলের তিনজনের কথা ওর দাদাকে জানাতো। সমীর চেয়েছিল যাতে নবীন ফিরে আসে ওখান থেকে, কিন্তু সেখান থেকে ফিরিয়ে আনার আগেই নবীনের আকস্মিক মৃত্যু ঘটে। তুই চিন্তা করিস না আমার ভাই, তোর প্রতিশোধ আমি নেবই। আমি খুব ভালো করেই জানি ওই তিনজন মিলেই তোর এই অবস্থা করেছে। আমি ওদের ছাড়বো না। সমীর নিজের চোখের জল মুছে একটি পুরনো বুক স্টোর থেকে একটা বই নিয়ে আসে। ও বইটির একটি পাতা খোলে যেখানে ঘুল লেখা ছিল, আর সেখানে ঘুলকে জাগ্রত করার মন্ত্র আর বিধি হচ্ছিল। রাতে ঠিক 12টার সময় সমীর তার ঘরের মাঝখানে একটা সাদা সার্কেল বানালো, আর তার চারদিকে মোমবাতি জ্বালিয়ে রাখল। সেই সার্কেলের মধ্যে বসে সমীর সেই মন্ত্রোচ্চারণ করতে লাগল। কিছুক্ষণ পরেই
ঘরের মধ্যে জানালা দিয়ে জোরে হাওয়া আসতে লাগলো, কিন্তু সেই জোরালো হাওয়াতেও মোমবাতি নিভল না, বরং তাদের ঔজ্জ্বল্য আরো বেড়ে গেল। ঠিক সেই সময়ই সামনে একটা ভয়ঙ্কর ছায়া প্রকট হলো, আর তখনই সমীর ছুরি দিয়ে নিজের হাতের আঙুল কেটে ফেলল। তারপরে সেই সার্কেলের বাইরে নিজের রক্তের বিন্দু ফেলল। যখনই সেই রক্তবিন্দু পড়ল, তৎক্ষণাৎ সমীর অজ্ঞান হয়ে পড়ে গেল। তখনই সমীরের মৃত্যু ঘটল, আর তার সামনে দাঁড়ানো সেই ভয়ঙ্কর ছায়া ধীরে ধীরে সমীরের রূপ ধারণ করতে লাগল। ভিকির সামনে দাঁড়ানো সমীর এখন সমীর ছিল না, তার বদলে সেই ভয়ঙ্কর ছায়াতে তার রূপান্তর ঘটেছিল। সমীর ঘুলকে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে জাগ্রত করেছিল, আর যে সময় সে তার নিজের রক্তবিন্দু তাকে উপহার দিয়েছিল, তৎক্ষণাৎ সেই ঘুল সমীরের আত্মাকে তার সঙ্গে নিয়ে গিয়েছিল, আর তার রূপ ধারণ করে ওই তিনজনের থেকে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছিল। সে আবার সমীরের রূপ ধারণ করল, আর এক লহময় ভিকির ঘাটটা মুটকে দিল। ভিকি জোরে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। রাকেশ আর যতীনের পর আজ ভিকিও মারা গেল, আর ঘুলের সঙ্গে সমীরের হিসেবটাও এবার পূর্ণ হল। ঘুল এখন আবার সেই বইয়ের মধ্যে বন্ধ হয়ে গেছে। অন্য কারোর প্রতিশোধ পূরণের জন্য এখন সে আবার অপেক্ষারত।